বামেদের কোনো মুখ থাকে না। তাদের নীতি এবং আদর্শ আপনাকে বলবে যে সংগঠিত আন্দোলনই তাদের একমাত্র পরিচয়, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির মুখ নয়। যাই হোক, কিন্তু আমরা যখন দেখলাম যে 34 বছর ক্ষমতায় থাকার পর পশ্চিমবঙ্গের ক্ষমতার অলিন্দ থেকে বামেরা সরে গেলেন, সেই সময় দেখা গেল তারা অভিভাবক শূন্য এবং মুখহীন। অতএব খোঁজ পড়ল এবং হঠাৎ মনে পড়ল সেই মানুষটির কথা যে জ্যোতি বসু বলেও একজন ছিলেন। অতএব তাকে নিয়ে শুরু হলো বেশ কিছু নির্বাচনী প্রচার, কিন্তু সেটাও বেশি দিন টিকলো না, কারণ মৃত মানুষকে এমনিই বেশি দিন মানুষ মনে রাখেন না। আর জ্যোতিবাবু নিজেই একটা সময় বলে গিয়েছিলেন, ইতিহাস আমাকে মনে রাখবে না। আপনি আজ এসইউসিআই এর কর্মী সমর্থক যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তারা বলবেন যে শিবদাস ঘোষকে তারা মনে রেখেছেন, কিন্তু বাকি আর কজন মনে রেখেছেন সেটা একটা প্রশ্ন হতে পারে। যাই হোক, বামেদের শুরু হলো নতুন একটি খোঁজ এবং নতুন সমীকরণ বেরিয়ে এলো যে ঠিক আছে, যদিও তারই আমলে আমরা ক্ষমতাচ্যুত হয়েছি, কিন্তু তারপরেও বুদ্ধবাবু বেশ ভালো মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন, তিনি বাণিজ্যমুখী ছিলেন, আর সব থেকে বড় কথা তিনি এখনো আছেন। অতএব তাকে নিয়ে চলল বেশ কিছু নির্বাচনী প্রচার, আন্দোলন এবং সংগঠনের একটা মুখ প্রয়োজন, এই কথা স্বীকার না করলেও তার প্রয়োগ আমরা দেখতে পেলাম। আর সেখান থেকেই উঠে আসছে আজকের এই প্রশ্ন। এই যে 1 মাস যাবৎ দীর্ঘ পথ অতিক্রম করার পরে এই বামেদেরই যুব সংগঠন মাটিতে তাদের অস্তিত্ব কিছুটা হলেও বজায় রাখতে পেরেছে, মিডিয়া বা সংবাদ মাধ্যমের উদাসীনতার পরেও নিজেদের পরিচয়টাকে জাগিয়ে রাখতে পেরেছে, সেখানেই এই প্রশ্নটা উঠে আসে যে সময় কি হয়েছে, যেটা মনে রয়েছে সেটাকে মুখে নিয়ে আসার সময় কি হয়েছে। ঝড়ের আগে কান্তি আসে অথবা বাম দুর্গের অতন্দ্র প্রহরী জ্যোতি বসু অমর রহে, এগুলোকে ছেড়ে বাম কর্মী সমর্থকরা বর্তমানে যাকে আমাদের ক্যাপ্টেন বলে ডাকছেন সেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে মুখ করে এগিয়ে যাওয়ার সময় কি হয়েছে, নাকি এখনো পর্যন্ত সময় হয়নি? ডিওয়াইএফআই গত 1 মাস ধরে করছে ইনসাফ যাত্রা, এরপরে হবে তাদের ইনসাফ সভা। এবার দেখুন, বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমের খুব একটা কোনো হেলদোল নেই, খুব একটা কোনো দেখানোর খুব জায়গা কিছু নেই, এবং তারই সঙ্গে সাধারণ মানুষের উচ্ছ্বাস বা উত্তেজনা যদি আপনি বলেন, পশ্চিমবঙ্গের অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে যে ধরনের উত্তেজনা লক্ষ্য করা যায়, এক্ষেত্রে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণটা মিডিয়ার উদাসীনতাও হতে পারে, কিন্তু তারপরেও খইতে খইতে যেখানে এসে পড়ে রয়েছে, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সমস্ত মানুষজন এই ধরনের যাত্রায় মাটিতে নেমে এসে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন, সেটা দেখে খাতায় কলমে অন্তত বলা যেতেই পারে যে না, সম্ভাবনা তার মানে রয়েছে। আর রাজনীতি তো সম্ভাবনারই শিল্প। কিন্তু এখানে আপনি যদি প্রশ্ন করেন যে নির্বাচনী রাজনীতিতে এর প্রভাব কি লক্ষ্য করা যাবে, এই যাত্রার ফলে একটা ভোটও কি এদিক থেকে ওদিক হবে? দেখুন, এই প্রশ্ন করা বাতুলতা। একদিকে যখন এই যাত্রা পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে এবং বাম কর্মী সমর্থকরা লড়াইয়ের কথা বলছেন, অন্যদিকেই দেখা যাচ্ছে দলের এবং কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছে তারা কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের আসনে বসছেন, কথাবার্তা চলছে, কোথায় কার সঙ্গে কথা বলে জোটের কি সিদ্ধান্ত নেওয়া যাবে এই সমস্ত তত্ত্ব আওড়ানো হচ্ছে। এসব যতদিন চলতে থাকবে ততদিন ভোটের ময়দানে আধুলির থেকে বেশি কিছু পাওয়া যাবে এমন আশা করাটা খুবই ভুল ব্যাপার। এবং তারই সঙ্গে বলতে হয় অন্যদিকে ইনসাফ যাত্রা, এখানে বলা হচ্ছে এটা সরকারকে প্রশ্ন করার যাত্রা, সরকারকে জবাব দিতে হবে, ক্ষমতাকে উত্তর দিতে হবে। তা 34 বছর ধরে বামেরা যখন ক্ষমতায় ছিলেন, বাম শাসন যখন চলছিল, সেই সরকার কটা জবাব দিয়েছিল, এই প্রশ্নও আপনি করতে পারেন। তাহলে এই গোটা বিষয়টা থেকে মেজর টেকঅ্যাওয়েটা কি, আপনি দেখতে কি পাচ্ছেন, কি নেওয়া যেতে পারে এর মধ্যে থেকে? আপনি কি বলতে পারেন যে ধুর এর কোনো মাথা মুন্ডু নেই, এটাকে একদম সরিয়ে রাখো বলে আপনি নস্যাৎ করে দিতে পারেন কি? করে দিতে পারেন, হ্যাঁও বলতে পারেন কিছু মানুষ, আবার কিছু মানুষ বলতে পারেন যে না, সেটা পারা যাবে না। একদিকে যদি এই যাত্রাকে একটা নির্বাচনী লড়াইয়ের মহড়া হিসেবে সামনে রাখা হয়, তাহলে বলতে হবে এটা ওই প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার একটা ফিবল অ্যাটেম্প্ট। কিন্তু যদি এই যাত্রাকে সামনে রাখা হয় এই বলে যে পশ্চিমবঙ্গের মাটিতে বামেদের যে কোর স্ট্রেংথ ছিল, যে সংগঠন বা আন্দোলনের জায়গা ছিল, যেটা বাম নেতানেত্রীরা বহুদিন হলো ভুলে গেছেন বলে মনে হচ্ছিল, সেই জায়গায় ফিরে যাওয়ার একটা সূত্রপাত হিসেবে এই যাত্রাকে যদি এগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে একটা সম্ভাবনা থাকতে পারে, এখান থেকে বড় কিছু বেরিয়ে আসলেও আসতে পারে। সর্বভারতীয় একজন অত্যন্ত বড় কৃষক নেতা, যাকে দিল্লির কৃষক আন্দোলন বলুন বা যে কোনো জায়গার কৃষক আন্দোলনে দেখতে পাওয়া যায়, যিনি একজন প্রাক্তন পলিট ব্যুরোর সদস্য ছিলেন, তিনি হলেন হান্নান মোল্লা। তিনি কিছুদিন আগে একটি মঞ্চে বলেছেন কর্মসূচি রোজ হবে, কিন্তু শুধু কর্মসূচি করলে হবে না, লড়াইয়ের মতো লড়াই করতে হবে, আন্দোলনের মতো আন্দোলন করতে হবে শাসককে টলিয়ে দেওয়ার জন্য। তাহলে বলা যেতে পারে যে 34 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, শাসক হিসেবে ছিলেন যে সমস্ত নেতানেত্রীরা, যারা হঠাৎ ওই আঘাত পেয়ে
নিদ্রাচূর্ণ হয়ে মাটিতে নেমে এসেছেন ক্ষমতাচ্যুত হয়ে, তারা আন্দোলনে ফিরে যাবেন আবার, এই আশা করাটা একটু কঠিন। এবং তারই সঙ্গে গ্রহণযোগ্যতার বিষয় রয়েছে। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে গ্রহণযোগ্যতার একটা বড় শর্ত হলো ভিজিবিলিটি। আপনি যত নিজেকে দেখাতে পারবেন, যত মানুষ আপনাকে দেখতে পাবেন, তত বেশি আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। আর এই বিষয়টা আমাদের রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল তারা কিন্তু খুব ভালো করে জানেন। আপনি দেখবেন, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেন, বিরোধী নেত্রী হিসেবে তার আন্দোলন করার যে ক্ষমতা ছিল বা আন্দোলনের অবয়ব তৈরি করার যে ক্ষমতা ছিল, সেটার কিন্তু জুড়ি মেলা ভার, এবং এখনো পর্যন্ত সেটা দেখতে পাওয়া যায়। শুধু পার্থক্যটা আপনি দেখলে বুঝবেন যে সেই সময় বাজেটটা কম ছিল আর এখন বাজেটটা বেড়ে গেছে। ফ্লেক্স, হোর্ডিং, ব্যানার সমস্ত কিছুর সাইজটা বেড়ে গেছে, ভিজিবিলিটি অনেক বড় স্কেলে চলে গেছে। আগামী 10 বছর অন্তত, যদিও রাজনীতিতে একেবারেই ভবিষ্যৎবাণী করা উচিত নয়, আমি একেবারেই এটা সমর্থন করি না, নিজেও করি না, কিন্তু তারপরেও মানে ভবিষ্যৎবাণী করাটা রাজনীতির ক্ষেত্রে একেবারেই মূর্খামি, কিন্তু তারপরেও বর্তমানে আমরা যে রাজনৈতিক পরিস্থিতি বা মানচিত্র দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের মাটিতে আগামী বেশ কয়েক বছর লোকসভা বা বিধানসভা নির্বাচন হবে মূলত দুটি রাজনৈতিক দলের মধ্যে। সেখান থেকে এই বামেদের ক্ষমতায় ফিরে আসবো আমরা অদূর ভবিষ্যতে, এই ভাবনা চিন্তাটা বা এই সম্ভাবনাটা খুব একটা দেখা যাচ্ছে বলে মনে হয় না। কিন্তু যেটার সম্ভাবনা রয়েছে সেটা হলো প্রাসঙ্গিকতায় ফিরে আসা। আমরা এটা বহু জায়গায় দেখেছি, বিভিন্ন পাড়ায়, সব পাড়াতেই এটা দেখা যায় যে দাদু একটা জমি কিনেছিলেন, সেই জমিটার চারপাশে যে সময় তিনি কিনেছিলেন সেই সময় একেবারে শিয়াল ডেকে বেড়াতো, সাপখোপ ঘুরে বেড়াতো, ভোঁদর নেচে বেড়াতো, জঙ্গল ছিল, কিন্তু তাও দাদু সেটা কিনেছিলেন। এখন নাতি বা নাতনি সেই জমি বিক্রি করে বা প্রমোটারকে দিয়ে 3টে গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন। ব্যাপারটা হলো, দাদুকে কিন্তু সেই সময় জমিটা খুঁজে বের করতে হয়েছে, যতই জঙ্গল থাকুক সেই জমিটা কেনার মতো সামর্থ্য জোগাড় করতে হয়েছে, এবং তারপরে গিয়ে তিনি সেই জমিটা কিনেছেন। বাবাকে তার গোটা জীবৎকালে কিন্তু সেই জমিটাকে রক্ষা করতে হয়েছে, দখল যাতে না হয়ে যায়, রাজনৈতিক দল কেউ দখল করে নিয়ে সেখানে যাতে পার্টি অফিস বানিয়ে ফেলতে না পারে সেটা দেখতে হয়েছে, একদম রীতিমতো রক্ষা করতে হয়েছে, জমিটাকে আগলে রাখতে হয়েছে, দেখাশোনা করতে হয়েছে। তারপরে গিয়ে কিন্তু নাতি বা নাতনি তার সুফলটা পেয়েছেন, তার কপাল খুলেছে। তো রাজনীতির ক্ষেত্রেও বিষয়টা সেই রকমই। আপনি অন্য দলের ক্ষেত্রেও যদি দেখেন, অটল বিহারী বাজপেয়ী বা তার আগে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মানুষজন ছিলেন, তারা একটু একটু করে ইট জোগাড় করেছেন বলে আজ আপনি এই একটা বড় অট্টালিকায়, রাজনৈতিক অট্টালিকায় দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী বা অমিত শাহকে। স্বাধীনতার পর থেকে বাম মনস্ক নেতাদের কিন্তু খুব একটা অভাব ছিল না, কিন্তু সেই অট্টালিকা থেকে ইট ভেঙে পড়তে 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 বর্তমানে আপনি ভগ্নস্তূপে দাঁড়িয়ে রয়েছেন। এই তর্ক বা এই প্রশ্নটা এই মুহূর্তে অনেকেই সামনে রাখতে পারেন যে বর্তমানে যে ধরনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে বাম রাজনীতির আদৌ কি কোনো জায়গা রয়েছে? এবার বিষয়টা হলো, দেখুন, বেঁচে থাকার জায়গা সবারই রয়েছে। এসইউসিআই আজও পর্যন্ত বেঁচে রয়েছে, পিডিএস সাইফুদ্দিন চৌধুরী তৈরি করেছিলেন, দলটা প্রান্তিক রাজনীতি করে আজও পর্যন্ত বেঁচে আছে। নিষিদ্ধ মাওবাদী আন্দোলন, সেটা পর্যন্ত কোথাও ধিক ধিক করে জ্বলে ওঠে, কোথাও হঠাৎ দেখা যায়। কিংবা ধরুন, আজ এই যে গোটা দেশ জুড়ে কংগ্রেস মুক্ত ভারত গঠন করব এরকম একটা ডাক দেওয়া হচ্ছে, হুঙ্কার ছাড়া হচ্ছে, তারপরেও কংগ্রেস বেঁচে রয়েছে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের পেট কেটে একটা নতুন দল তৈরি হয়ে গেল, সেই দল ক্ষমতায় চলে এলো, বর্তমানে তারা শাসক দল পশ্চিমবঙ্গের, তারপরেও কংগ্রেস পশ্চিমবঙ্গে এখনো বেঁচে রয়েছে। অধীর রঞ্জন চৌধুরীর হাতে কিছুটা হলেও এখনো কংগ্রেস তো পড়ে রয়েছে। খগেন মুর্মু, মাফুজা খাতুনের মতো মানুষজন বাম থেকে বিজেপিতে চলে গেছেন কর্মী সমর্থকদের নিয়ে, কিন্তু তারপরেও এই ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রার মতো একটা যাত্রা 1 মাস ধরে আজও তো হয়েছে। অতএব বেঁচে থাকার জায়গা সবারই রয়েছে। প্রশ্নটা যেখানে বা ডিফারেন্সটা যেখানে তৈরি হয়, সেটা হলো আপনি কিভাবে বাঁচছেন এবং আপনার এই বেঁচে থাকার সময়টাকে কিভাবে ব্যয় করে আপনি পরবর্তী প্রজন্মের জন্য কেমন জমি তৈরি করে যাচ্ছেন। একটা সময় বামেদের গায়ে এই তকমা লেগেছিল যে এটা একটা বৃদ্ধাশ্রম। সেখান থেকে আজ এই প্রশ্ন উঠে আসে যে তরুণ নেতানেত্রী যারা এসেছেন তারা কি কোনো বদল আনতে পারবেন? এই যে প্রবীণ নেতাদের নিয়ে চর্চা, বৃদ্ধাশ্রম, সেখান থেকে চর্চার জায়গাটা শিফট করা, ন্যারেটিভ শিফট করা এবং প্রশ্ন করা তরুণদের নিয়ে, তরুণ নেতানেত্রীরা কি করবেন না করবেন, সেটাকে ডেফিনেটলি একটা ইতিবাচক দিক হিসেবেই দেখা উচিত। দেখুন, প্রবীণদের কাছে অনেক কিছুই আছে, কিন্তু তাদের কাছে দুটো জিনিস একেবারেই নেই, একটা হলো সময় এবং আরেকটা হলো নতুন সম্ভাবনা। আজ মীনাক্ষী মুখোপাধ্যায় যখন এই ইনসাফ যাত্রায় হেঁটে যাচ্ছেন, প্রচুর মানুষজন রয়েছেন, বিশেষ করে যুবক যুবতী বাম কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা এগিয়ে আসছেন সেলফি তোলার জন্য। এবার বিমান বসুকে যদি বোঝাতে হয় যে সেলফি বিষয়টা কি, তাহলে হয়তো একটা অভিধান নিয়ে বসতে হবে, সেই অভিধানও হয়তো লেনিনের সমাধিতে পাওয়া যাবে। কিন্তু এই যে প্রবীণ থেকে নবীনের যে একটা শিফট, একটা আলোচনার শিফট দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে অবশ্যই ইতিবাচক দিক হিসাবেই ধরা উচিত। কিন্তু তারই সঙ্গে এখানে বলতে হয় যে এই যে তরুণদের ওপরে ভরসা রাখা, তরুণদের থেকে আশা করা,
এইটাও আবার দলের সবাই মেনে নেবেন কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন তৈরি হতে পারে। কারণ এই যে একটা দোটানা, এই যে একটা সমস্যা, এটা সব দলে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রায় 10 বছরের বেশি হয়ে গেল তারা ক্ষমতায় রয়েছে, এখনো পর্যন্ত তাদের মধ্যে এই নবীন প্রবীণ সমস্যা উঠে আসছে। এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কে হবেন আগামী সূর্য, কে হবেন যুবতারা, এই নিয়ে একটা লড়াই চলছে। আবার আপনি যদি বিজেপির দিকে তাকান, দিলীপ দা ফিরে এসো, শুভেন্দু অধিকারী ছাড়া সবাই সরে বসো, এই ধরনের একটা আলোচনা, একটা ন্যারেটিভ উঠে আসছে, এরকম একটা তর্কের জায়গা তৈরি হচ্ছে। এইটা সব দলে সব জায়গায় বিদ্যমান। মানে আধুনিকতার তোড়ে কত প্রবীণ নেতাদের যে গা হাত পা ছড়ে গেছে কে বা জানে। একটা টেবিল যেখানে 50 বছর না হলে বসতে দেওয়া যাবে না, 50 বছর অন্তত না হলে বড়দের টেবিলে তোমার জায়গা নেই, থেকে সেই চেয়ার তরুণদের জন্য, নবীনদের জন্য ছেড়ে দেওয়ার যে সমস্যা, যে দোটানা, সেটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট হোক, আলিমুদ্দিন স্ট্রিট হোক বা মুরলীধর সেন লেন হোক, সব জায়গাতেই কিন্তু বিদ্যমান। যাই হোক, এখানে বলতেই হয় যে আ প্র্যাকটিক্যাল কমিউনিস্ট ইজ ওয়ে বেটার দ্যান আ বুকিশ কমিউনিস্ট। একজন মানুষের নেতা হওয়া অনেক ভালো একজন তাত্ত্বিক নেতা হওয়ার থেকে। আজ আপনি যদি দেখেন যে মীনাক্ষী মুখোপাধ্যায় ইনসাফ যাত্রায় হাঁটছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষ তাকে বুঝতে পারছেন বা তার সঙ্গে রিলেট করতে পারছেন, তার কারণটা হচ্ছে তার মেঠো বক্তৃতা, গ্রাম্য ভাষায় কথা বলা, সাধারণ পরিবার থেকে উঠে আসা, সাধারণের সঙ্গে সাধারণের মতো হয়ে মিশে যাওয়া। এগুলো পশ্চিমবঙ্গের রাজনীতির একেবারে হলমার্ক। এগুলোকে ছাপিয়ে আপনি কোথায় যাবেন? এবং এইগুলোকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে বহু নেতানেত্রীকেই দেখা গেছে অনেক এগিয়ে যেতে, অনেক ওপরে উঠতে। মীনাক্ষী মুখোপাধ্যায়ও সেই জায়গায় পৌঁছাতে পারেন যদি তিনি এই জায়গাটায় ধরে রাখেন, এইভাবে আঁকড়ে পড়ে থাকেন এবং এই মাটি ছেড়ে না যান, এই জায়গা থেকে বিচ্যুত না হন, এবং অবশ্যই দল যদি তাকে আরো বেশি এগিয়ে দেয়, আরো বেশি পুশ করে। কিন্তু এখানেই একটা বিষয় দেখুন, কাল যদি দেখা যায় একটা নিউজ রুমে সন্ধেবেলার কোনো আলোচনায় মীনাক্ষী মুখোপাধ্যায় বসে খুব গম্ভীর কোনো তত্ত্বের কথা বলছেন, সেখানেই কিন্তু তার এই রিলেটেবিলিটির জায়গাটা শেষ হয়ে যাবে। যাই হোক, কি হতে পারে বা কি হয়েছিল সে কথার আলোচনা তো আজকেই মোটামুটি এখানেই শেষ করছি। এরপর বর্তমান সময় কি হচ্ছে সেই নিয়ে আরো গভীরে আলোচনা নিশ্চয়ই অন্য একটি পর্বে হবে। একদম শেষে বলি যে ডিওয়াইএফআই এর এই ইনসাফ যাত্রার পরে একটি সভা রয়েছে, অলরেডি তার ঘোষণা করা হয়ে গেছে। 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের কথা বলা হয়েছে বামেদের তরফ থেকে, কিন্তু সেই অনুমতি নিয়ে এখনো সমস্যা রয়েছে, অনুমতি এখনো পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলা হচ্ছে, সেদিন অন্যান্য কোনো অনুষ্ঠান রয়েছে, এরকম একটা কথা সামনে উঠে আসছে। আগামী দিনে এটাও হতে পারে যে সব জায়গায় সবাইকে এখন যে জায়গাটায় দেখতে পাওয়া যায় এই সভা টভা নিয়ে, হয়তো বামেদের এই ডিওয়াইএফআই এর যে নেতানেত্রীরা রয়েছেন তাদেরকেও সেই একই জায়গায় দেখতে পাওয়া যাবে এই অনুমতির জন্য কলকাতা হাইকোর্টে। আগামী দিনে কি হয় সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।